দর্শকরা, বেঙ্গল নিউজ গ্রাফের তরফ থেকে আমি দীপান্বিতা এবং যে বিষয়ে আজকে আমরা কথা বলবো, আমরা দেখেছি গতকাল ছাত্র সমাজের একটি নবান্ন অভিযান ছিল এবং সেই নবান্ন অভিযানকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু একটি ছবি ভাইরাল হয়, একটি ভিডিও ভাইরাল হয় এবং সেই ভিডিওতে যাকে দেখা গেছে বলরাম বসু, একদম সরাসরি আজকে ওনার কাছে আমরা এসেছি এবং ওনার সাথে সরাসরি কিছু বিষয়ে কথা বলবো এবং ওনার কি বক্তব্য, কারণ ইতিমধ্যেই অনেক নেগেটিভ কিছু কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, কিছু পজিটিভ দিকও আছে এবং সরকারের তরফ থেকেও কিছু ন্যারেটিভও স্থাপন করা হয়েছে। বামদের জায়গা থেকে দাঁড়িয়ে কিছু মন্তব্য সামনে এসছে। একদম সরাসরি আমরা আজকে বলরাম বাবুর সাথে কথা বলবো যে নির্দিষ্টভাবে যে কথাগুলো সামনে আসছে বা তিনি কালকে ছাত্র সমাজের যে ডাকে যে আন্দোলন হয়েছিল কালকে, সেই আন্দোলনে তিনি যোগদান করেছিলেন কেন এবং কি মোটিভ ছিল তার, এই সমস্ত বিষয়ে আমরা দর্শকদের সামনে তার সাথে কথা বলবো এবং আলোচনা করব। বলরামবাবু, নিউজ গ্রাফে আপনাকে স্বাগত, বেঙ্গল নিউজ গ্রাফে স্বাগত। বিষয়টা হচ্ছে যে সরাসরি যাচ্ছি, গতকালকে আমরা এই ছাত্র সমাজের যে আন্দোলন মিছিল হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম আপনাকে একদম প্রথম সারিতে দাঁড়িয়ে জলকামানের সামনে রীতিমতন বুক চিতিয়ে এগিয়ে যেতে, এবং কিছু এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কি বলবেন? প্রথম প্রশ্ন আমি এটাতেই যাব, কারণ বিভিন্ন মহল থেকে একটাই কথা উঠছে যে ছাত্র সমাজের ডাকা যে নবান্ন অভিযান, সেখানে উনি কি ছাত্র, এই প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে এবং সেখানে আপনার বয়স নিয়ে নানা রকম কটূক্তিও করা হচ্ছে যে উনি কি ছাত্রের মধ্যে পড়েন। কি বলবেন? আপনি এই আন্দোলনে কালকে গিয়েছিলেন, ছাত্রদের ডাকা আন্দোলনে, কি উদ্দেশ্য, আপনার মোটিভটা কি ছিল? আমার আপনার প্রশ্নের আমি দুটো ভাগে উত্তর দিই। প্রথম কথা হচ্ছে যে এটা ছাত্রদের ডাকা একটা আন্দোলন ছিল, যেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা পরিবার থেকে অন্তত একজন যেন এই অনুষ্ঠানে যোগদান করেন, সমাজে সব জায়গা থেকে। সেই কারণে একটা সমাজবদ্ধ জীবের যা দায়িত্ব হওয়া উচিত, আমি সেই দায়িত্বটা পালন করেছি। আমি গেছি একটি কন্যা সন্তানের বাবা হয়ে, একজন ভদ্র মহিলার স্বামী হিসেবে, একজন বোনের দাদা হিসেবে, একজন দিদির ভাই হিসেবে, একজন মায়ের সন্তান হিসেবে। ফলে এখানে আমার যাওয়াটা, যারা বয়স নিয়ে কটাক্ষ করছেন তাদের একটা জায়গায় মনে হয় ভুল হচ্ছে। তারা বোধহয় জানেন না যে মানুষ তার মৃত্যুর আগের দিন পর্যন্ত ছাত্রই থাকে। তার শিক্ষা, তার জ্ঞান সেটা সমাজ থেকে নেয়, কোনো সময় তারা বই থেকে নেয়, সেটা হতে পারে পাঠ্যপুস্তক অথবা কোনো অন্য ধরনের বই। তো এই ধরনের যে শিক্ষাটা মানুষ নিতে আরম্ভ করে, বলা হয় যে যেদিন মানুষ এই জ্ঞানটা নেওয়া বন্ধ করে দেয় সেদিন তার ব্রেনের মৃত্যু হয়, অর্থাৎ সে মারা যায়। তো আমার চিরকালই আমি নিজেকে ছাত্র মনে করি। আমি সর্বক্ষণ সবার কাছ থেকে শিক্ষা লাভ করি। কোনো জায়গায় যদি এরকম কারোর মনে হয়ে থাকে যে তারা এটাকে ট্রোল করার জন্য আমাকে এইভাবে বিষয়টাকে বলতে চাইছেন, আমি তাদের একটাই জিনিস বলবো, তারা আসল বিষয়বস্তু থেকে জিনিসটাকে ঘোরানোর জন্য এটা তাদের একটা পদ্ধতি। তবে এটা আরো শিওরভাবে বলতে পারবো যে এই পদ্ধতি আপনাদের সফল হবে না। আপনি যতই আমাকে ট্রোল করুন, যতই আমাকে অপমান করুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তার কারণ আমি একটা বৃহত্তর স্বার্থের জন্য এই কাজটা করতে এসেছি, সেই কাজটা করব। তাতে যদি আমার প্রাণপাত হয় তাও হোক, কিন্তু এই ঘটনাটা ঘটবেই। একদম নির্দিষ্টভাবে আরেকটা বিষয়ে যাব, যেটা খুবই কালকে ট্রোল হয়েছে, সেটা হচ্ছে আপনি যখন প্রথম সারিতে দাঁড়িয়ে কামান ছোড়া হচ্ছিল, জল কামান ছোড়া হচ্ছিল, সেখানে প্রশাসন, উল্টো দিকে প্রশাসন দাঁড়িয়েছিল, সেই প্রশাসনের দিকে উদ্দেশ্য করে আপনি হাতে চুড়ি পরা সামথিং কিছু ইন্ডিকেট করেন এবং সেটাও খুব ভাইরাল হয়।
এবং সেখান থেকে অনেক প্রশ্নচিহ্ন ওঠে যে হাতে আমরা চুড়ি বলতে মহিলারা চুড়ি পরে, মহিলাদের উদ্দেশ্যে বলি, তাহলে কি এই ধরনের আপনি ইন্ডিকেট করে কোথাও কি মহিলাদের সম্মান জানালেন, নাকি কোথাও একটা অসম্মানের জায়গায় নিয়ে গিয়ে দাঁড়ালো বিষয়টা? কারণ যেহেতু উদ্দেশ্যটা ছিল চুড়ি পরা এবং সেটা আপনি ডাইরেক্টলি প্রশাসনের উদ্দেশ্যে দেখাচ্ছিলেন, একটু যদি এটা আপনি ব্যাখ্যা করেন আমাদের দর্শকদের কাছে। আমি খালি বলবো সেই সমস্ত চিন্তাশীল মানুষরা যারা এটাকে মহিলা বিরোধী বা মহিলাদের উপর আক্রমণের কথা বলছেন, তাদের চিন্তা এবং বুদ্ধির সীমাটা নিয়ে আমার খুব চিন্তা আছে। পুরুষেরাও তো চুড়ি পরে, পুরুষেরা চুড়ি পরে, মহিলারাও চুড়ি পরে। আমার মনে হয় মহিলারা চুড়ি পরেন সৌন্দর্যের জন্য, যাকে দেখতে সুন্দর লাগে, তিনি যেন আর একটা মোহময়ী রূপ, মাতৃত্বের রূপ, এগুলোর জন্য নারীরা চুড়ি পরে। কোনো কোনো সময় নারীরা চুড়ি পরে না, যখন যুদ্ধক্ষেত্রে যায় তখন কি নারীরা চুড়ি পরে না। কিন্তু পুরুষেরাও চুড়ি পরে, কিন্তু সেই পুরুষদের চুড়ি কোনো কোনো সময় দৃশ্যমান হয়, কোনো সময় অদৃশ্য থাকে। যেমন অদৃশ্য চুড়ি কি? অদৃশ্য চুড়ি হচ্ছে হ্যান্ডকাফ বা কি বলে ওটাকে, ওই হাতে যেটা দেয় পুলিশ ধরে নেওয়ার পর হাতে দেওয়া হয় না, সেরকম জিনিস। তো সেই জিনিসটা যদি অদৃশ্য থাকে। বাবু একটু ইন্টারাপ্ট করছি, অনেক সময় কিন্তু ছেলেরা হাতে কড়া পরে, যেটাকে আমরা কড়া বলি, ওটাও চুড়ির মতন। পাঞ্জাবিরা বেশি পরে হাতে কড়া, ওটাও কিন্তু এক প্রকার চুড়ি। আমি তাই জন্যই বললাম চুড়িটা কিছু হচ্ছে দৃশ্যমান, যেটা দেখা যায় পুরুষেরও, আবার কিছু চুড়ি যেটা অদৃশ্য থাকে, হাত কড়া বা হ্যান্ডকাপ যেটা আছে সেটা অদৃশ্য থাকে। এখানে স্বৈরাচারীর যে প্রশাসনের সৈন্যবাহিনী অর্থাৎ পুলিশ, তারা যদি আর প্রশাসনের আদেশকে অন্ধভাবে এই মানে হ্যান্ডকাপ বা হাত করার মতো পড়ে বসে থাকে, তাহলে যা হওয়ার উচিত প্রশাসনের, সমাজের যা হওয়া উচিত সেটাই হচ্ছে। সেই কারণেই আমার বলার বিষয় হচ্ছে যে আপনারা হাত করা বা চুড়ি পরে বসে থাকুন, আপনাদের আসতে হবে না। বিষয়টা যেহেতু আপনি চুরি বলে ইন্ডিকেট করেন, সেহেতু ওই জন্যই বিভিন্ন মহল থেকে, যেহেতু আমরা নারীদের জন্য, নারীদের সুরক্ষার জন্য, মহিলাদের সুরক্ষার জন্য তাদের জাস্টিসের দাবি চেয়ে পথে নামা, এই আন্দোলন তো আপামর জনতার আন্দোলন, মানুষের আন্দোলনে এসে পরিণত হয়েছে। তাদের দাবি মহিলাদের সুরক্ষার জন্য, সেখানে দাঁড়িয়ে চুরিটা কোথায় কোনো বিরোধী দল বা যারা শাসক দল, তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। একদম। তার কারণ হচ্ছে আমি আন্দোলন করতে নামছি কার জন্য? নারী সুরক্ষার জন্য, নারীদের জন্য, জাস্টিস ফর আরজি কর বা জাস্টিস ফর কামদনি, জাস্টিস ফর হাঁসখালি। হ্যাঁ, এই যে জায়গাটা আছে না, সেখানে আমি কখনো কি এরকম হতে পারে যে আমি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবেও মহিলাদের চুরি পরা নিয়ে বিষয়টাকে বলছি? আমি যেটা বলতে চাইছি তাদের বোধগম্যের বাইরে গেছে। আমি যেটা বলতে চাইছি যে চুরি পরে বসে থাকুন কথাটার অর্থ আপনি দাসত্ব করুন। পুলিশকে দাসত্ব করার বিষয়টাকে বারবার ইঙ্গিত করা হচ্ছে যে স্বৈরাচারী প্রশাসনের অন্ধ দাসত্ব মানছি না। তুমি যদি চাও আরো বেশি জল কামান দাগো, একবার আমার সেটাও হাতের ইঙ্গিতটা এসছে, জল কামান আরো বেশি চালাও। তোমরা স্বৈরাচারীর যদি এই অত্যাচারকে সহ্য করে আর হাতে হাত করা পরে বসে থাকো, তাহলে তোমার সঙ্গে আমি নেই। এইটাই বিষয় আছে। আমি জীবনে কখনো আমার মা, যার গর্ভ থেকে আমার জন্ম, তিনি নারী, আমার সন্তানের যিনি মা তিনিও নারী, আমার যিনি ভগিনী তিনিও নারী। ফলে আমি নারীদের অপমান করার সাহস আমি কোথা থেকে পাবো? একটা কথা হিন্দু শাস্ত্রে বলা হয় যে দেশে নারীদের সম্মান করা হয় সেই দেশে আর ঈশ্বর বা দেবতা বাস করেন। ফলে আমি যেহেতু সনাতন ধর্মে বিশ্বাস করি, ফলে আমি কল্পনাতেও কখনো চিন্তা করব না যে নারীদের প্রতি অসম্মান করার জন্য কোনো কথা আমি প্রয়োগ করব।
বলরামবাবু, এই ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান ছিল, আমরা দেখলাম পুলিশকে মানে প্রশাসনকে অতি সক্রিয় হতে এবং বিভিন্ন জায়গায় টিয়ার গ্যাস থেকে শুরু করে জল কামান এবং কিছু কিছু জায়গায় লাঠিচার্জ পর্যন্ত করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে সরাসরি বলা ছিল যে কোনো শান্তিপূর্ণ মিছিল যদি করে, কেউ আন্দোলন করে, সেখানে কোনো বলপ্রয়োগ করা যাবে না বা সেখানে কোনোভাবে অবস্ট্রাক্ট করা যাবে না, একটা নির্দিষ্টভাবে চিফ জাস্টিস তিনি বলে দিয়েছিলেন। তারপরেও প্রশাসনকে দেখা গেল এইভাবে টিয়ার গ্যাস মারতে, একের পর এক যারা আন্দোলনকারী ছিল তারা অসুস্থ হয়ে পড়ে এবং তারপরে একটা খণ্ডযুদ্ধের চিত্রও আমরা দেখলাম যে পুলিশ যেভাবে তেড়ে যাচ্ছে, তারপরে সেই পুলিশকে প্রতিহত করার জন্য যারা আন্দোলনকারী তারাও কিছুটা হয়তো এগিয়ে এসছে, একটা খণ্ডযুদ্ধ চললো। কেন? তারপরেও কেন? তাহলে কোথাও কি সুপ্রিম কোর্টকেও অবমাননা করা হলো নাকি? কি মনে হয় আপনার? স্বৈরাচারী সব করে। স্বৈরাচারী নবান্ন থেকে প্রায় 12 কিলোমিটার দূরে মানে হাওড়ার মুখে, আর যেখানে 163 প্রয়োগ করা হয়নি সেখানে পর্যন্ত ব্যারিকেড করে দিয়েছে। সাধারণ মানুষকে যে করেই হোক রুখতে হবে। তো রোখার চারদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে শান্তিপূর্ণ মিছিল করুন, পুলিশকে কিছু বলবেন না, আপনাদের কোনো বাধা আমরা দেবো না। কিন্তু সেই প্রশাসনের মুখ একরকম আর মুখোশটা আরেক রকম। সেই রকম তারা কিন্তু যে মুহূর্তে সাধারণ মানুষ নিরস্ত্রভাবে তেরঙ্গা ঝান্ডা নিয়ে গেল, তখনই আরম্ভ হয়ে গেল জলকামান, টিয়ার গ্যাস, লাঠিচার্জ। ফলে এটা তো জানা কথা যে সুপ্রিম কোর্টের আদেশ থাকুক, হাইকোর্ট এ বিষয়ে কোনো রকম ইন্টারফেয়ার না করার কথা বলুক, শান্তিপূর্ণভাবে কোনো মিছিলকে করতে দেওয়ার কথা বলুক, এরা দাঁত মুখ নখ বার করবেই। তার কারণ হচ্ছে এরা সাধারণ মানুষের যে নারী সুরক্ষার জন্য যে আন্দোলন হচ্ছে সেটাকে যে করেই হোক গলা টিপে মারবে। আমার খুব কষ্ট হয়, আমার পাশেই আপনি যদি সেই সময় আমার কাছাকাছি থেকে থাকেন তাহলে দেখতে পেতেন যে আমার ঠিক ডান পাশে দুটি বাচ্চা এসেছিল স্কুল ড্রেস পরে। একদম ইন্টারাপ্ট করছি, আমি দেখেছি, এবং স্কুল ড্রেস পরে দুটো বিনুনি করে তার মায়ের সাথে এসেছিল। আমি একদমই সরাসরি ভাবে ছবি করেছি। তারা তাদের চোখ জ্বলে যাচ্ছিল। ওই দুটো ক্লাস 6, 7, 8 এর পড়ার ছেলে। আর বাবার মেয়ে 8 এর বেশি নয়, 8 এর বেশি নয়। বাচ্চা বাচ্চা দেখে, বয়স দেখে বোঝা যায়। তো তাদের উপর যখন টিয়ার গ্যাস চালক মানে হচ্ছে, শেল মারা হচ্ছে, কষ্ট হচ্ছিল। আমার যখন নিজের ওপর টিয়ার গ্যাস হচ্ছিল ততক্ষণ যত কষ্ট হচ্ছিল, তাদের ওপর টিয়ার শেল মারাতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। তারা পরিষ্কার একটা কথা বলেছিল, এই যে আপনি একটু আগে চুরির গল্প বলছিলেন, তারা বলছিলেন যে আমরা বাড়িতে চুরি পরে আসিনি, আমরা কিন্তু বাড়ি থেকে চুরি খুলে এসেছি। ফলে আমার এখানে একটাই বিষয় আছে যে তাদের দেখে আমার কষ্টে আমার এই বিষয়টাকে আমার এই বক্তব্যটা এসছে। একদম শেষ প্রশ্ন, কি বার্তা দেবেন কালকের এই ঘটনা আর.জি. কর নিয়ে 9 তারিখের পর থেকে যা যা চলছে, সরাসরি এই আন্দোলন কি চলবে? আপনার তরফ থেকে আপনি কতটা এগিয়ে আসবেন? আমি কল দেবো, আমি বলবো এই আন্দোলন আরো চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি চাইবো যে এই আন্দোলনের প্রকৃতভাবে যেন বিচার পায়। হ্যাঁ, আর.জি. করের নিহত দিদি তিনি যেন বিচার পান, মানুষ যেন বিষয়টাকে, আর তার যতটা ক্ষমতা, কারণ সামনে পুজো আসছে, হয়তো মানুষের মনে হতে পারবে যে এই টেম্পারমেন্টটা নেমে যাবে, কিন্তু ভুলে গেলে চলবে না আজকে আর.জি. করের নারীর যে অবস্থা হয়েছে, কালকে কিন্তু আপনার বাড়ির নারীরও একই অবস্থা হবে। তখন হয়তো আপনি এই দুর্গাপুজোর আনন্দে গা ভাসিয়ে দেবেন, কিন্তু মনে রাখবেন আপনার বাড়ির যখন মহিলা এই রকম অত্যাচারের শিকার হবে, তখন কিন্তু আপনি কেঁদে কুল পাবেন না। ফলে আমি আজ জোর করে রিকোয়েস্ট করব, আপনারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে চলুন, একে মরতে দেবেন না।